শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের বিকৃত ইতিহাস নিয়ে। শ্রীমৎ স্বামী পরমানন্দজি এই বিষয়ে কিন্তু আলোচনা করেছিলেন, তার থেকেই আজকে আমরা আলোচনা করছি। স্বজাতিপ্রীতি সকলের মধ্যেই থাকে, তবে মিথ্যার আশ্রয়ে বা অন্যায়ের আশ্রয়ে স্বজাতির কাউকে গরিমায় ভূষিত করা বা ইতিহাসকে বিকৃত করা ঠিক নয়। এই প্রসঙ্গে শ্রীমৎ স্বামীজি বলছেন, ইউরোপীয়রা আলেকজান্ডারকে বলে আলেকজান্ডার দি গ্রেট, কেননা তিনি কখনো হারেননি এবং ইউরোপীয়দের পিটিয়েছিলেন। অ্যাটিলাস, তৈমুরলংকে গ্রেট বলা হলো না, কেননা ওরা ইউরোপীয়দের পিটিয়েছিল। আলেকজান্ডার রাজা পুরুর কাছে হেরে গিয়ে তারাতে বন্দী হয়েছিলেন। ভারতের বুদ্ধ রচনা এবং রণকৌশল দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। বর্তমানের ইতিহাসে ঠিক এর বিপরীত কথা লেখা হয়েছে। পুরুকে যুদ্ধে পরাস্ত করে আলেকজান্ডার নাকি তাকে বন্দী করেছিলেন। এ হলো ইংরেজদের অভিসন্ধিমূলক ইতিহাস বিকৃতি। এই প্রসঙ্গে সদ্গুরুরও একটা কথা মনে পড়ে যাচ্ছে। উনি বলতেন, আলেকজান্ডার দি ইডিয়েট, ওর মতো বোকা নাকি আর কেউ ছিল না। ও ভেবেছিল দুনিয়াও একাই রাজ করবে, ওই জন্য সবাইকে হত্যা করার প্ল্যান ছিল, যে দুনিয়ায় সবাইকে হত্যা করবে এবং একাই থাকবে। অনেক পরে গিয়ে ওনার রিয়েলাইজ হলো যে মানুষ অমর নয়, বয়স হচ্ছে আর পারছেন না। আর সেই অমরত্বের খোঁজেই কিন্তু আলেকজান্ডার ভারতে এসেছিলেন। উনি খবর পেয়েছিলেন যে ভারতে এমন লোক আছে যারা অমরত্বের সন্ধান জানে, অর্থাৎ ভারতের সাধুগুরু বৈষ্ণবগণের কথাই এখানে বলা হয়েছে, যারা সত্যি অমরত্বের সন্ধান জানতেন, কিন্তু উপযুক্ত আধার ছাড়া তারা কোনোদিনই এইসব জিনিস কাউকে দেন না। আর সব থেকে বড় কথা, এরকম অমূল্য জিনিস নিজেরাও ওনারা গ্রহণ করেন না। সনাতন গোস্বামী পরশমণি পেয়েও ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। পরে এই খবর আকবরের কানে গেলে আকবর কিন্তু যেখানে ফেলেছিলেন, যে জলের যে স্থানটায়, ওইখানটায় সমস্ত ডুবুরির পায়ে চেন লাগিয়ে খুঁজতে পাঠিয়েছিলেন এবং একটিমাত্র ডুবুরির চেন সোনা হয়ে গিয়েছিল এবং সেখানে খুঁজেও তিনি কিন্তু সেই মণি পাননি। এখনও ভারতে এমন এমন আখাড়া আছে যেখানে ওনারা তামা থেকে সোনা বানাতে জানেন, সোনা বানানোর যে অ্যালকেমি ওনারা জানেন, কিন্তু ওনারা কিন্তু ইংরেজরা থাকাকালীনও এটা শেয়ার করেননি। ইংরেজরাও চেয়েছিলেন, ইংরেজরা থাকাকালীনও ওনারা এটা ওনাদের সাথে শেয়ার করেননি। এখনও ওনারা নিজেরাই আশ্রম চালাতে যেইটুকু প্রয়োজন সেইটুকুই করেন এবং বিভিন্ন শেঠরা আসেন গুজরাটের, তারা নিয়ে যান, কিন্তু ওনারা কিন্তু কাউকে শেখান না। এটা একমাত্র গুরু পরম্পরায় বা ওদের পরম্পরায় যদি কেউ থাকে, উপযুক্ত পাত্র হলে তাকেই একমাত্র এই শিক্ষা দিয়ে থাকেন। আমাদের রামায়ণ, মহাভারত এগুলোই একটা ইতিহাস, যেগুলো অনেকাংশে বিকৃত হলেও মূল বিষয়বস্তু অনেকটাই ঠিক আছে। এবার আসি উত্তর কাশীর ব্যাপারে। এই নামকরণের পিছনের ইতিহাস কি সে বিষয়ে শ্রীমৎ স্বামী বলেছেন, রাজার নিকট প্রজা সন্তান তুল্য। সগর রাজার 60,000 সন্তান প্রাণ হারালো গঙ্গার প্রবাহের মোড় ঘুরিয়ে উত্তর পূর্বে বইয়ে আনার জন্য। গঙ্গা ওখানে উত্তর বাহিনী বলে ওই জায়গার নাম হলো উত্তর কাশী। 4 পুরুষ ধরে গঙ্গাকে ওইমুখী করার কাজ চলেছিল। চতুর্থ পুরুষ ভগীরথের সময় তা শেষ হয়। আপনারা যারা রাজস্থানে গেছেন, রাজস্থানের মরুভূমির বালি ধরলে বুঝতে পারবেন একদম পাউডারের মতো সূক্ষ্ম বালি। আমরা যে বালি দেখি, ইট বালি সিমেন্ট যা দিয়ে বাড়ি হয়, সেরকম বালি নয়, অনেক সূক্ষ্ম পাউডারের মতো বালি। ওই বালি ধরলেই বোঝা যায় ওই বালি একসময় মাটি ছিল, অনুর্বর হতে হতে মাটিতে উপযুক্ত কার্বনের অভাবে সেই মাটি ধুলোয় পরিণত হয়, আর সেই ধুলো থেকেই বালি হয়ে যায়। তাই শ্রীমৎ স্বামী বলছেন, প্রাচীনকালে রাজস্থান মরুভূমি ছিল না, সরস্বতী নদী তার উপর দিয়ে বয়ে যেত। পুষ্করের কাছে এখনও সরস্বতী নদীর বয়ে যাওয়ার নিদর্শন রয়েছে।
তেল খুঁজতে গিয়ে ওএনজিসি ওখানে প্রচুর জলের সন্ধান পেয়েছে। নদী না থাকলে অত জল হতে পারত না। হিমালয়ের এক গ্লেশিয়ারের সাথে সরস্বতীর যোগসূত্রও পাওয়া গেছে। এই সকল তথ্যবহুল ইতিহাস আমাদের পড়ানো হয় না, দুঃখের বিষয়। বিজ্ঞানী প্রসঙ্গে উনি বলছেন, বিজ্ঞানীরা যা কিছু বানিয়েছেন তার অধিকাংশই রাজনৈতিক নেতাদের হাতে পড়ে ধ্বংসের কাজে ব্যবহার হয়েছে। তবে যুদ্ধে যেমন একদিকে বিনাশ হয়, তেমনি অন্যদিকে আবার নতুন নতুন উদ্ভাবনও হয়। রক্ত সংরক্ষণের জন্য ফ্রিজ হলো, দ্রুত সৈন্য পাঠাবার জন্য কিংবা লুটের মাল নিয়ে আসার জন্য এরোপ্লেনের উদ্ভাবন হলো। জাপান এবং জার্মানির কত কত বিজ্ঞান গবেষণার পাণ্ডুলিপি যুদ্ধের তাণ্ডব চলাকালে শত্রুর হাতে এসে গেল। আজকে পৃথিবীর বিজ্ঞানীরা দুই দলে বিভক্ত। একদল বৃহস্পতি নীতি অনুসরণ করে ধ্বংসাত্মক আবিষ্কার করবেন না বললেন, অন্য দলটাকে নানা প্রলোভন দেখিয়ে ওই কাজে লাগানো হলো। যে দলটা ধ্বংস চায় না তাদের ওপর নানা ধরনের অত্যাচার হতে থাকলো। বৃহস্পতি আর শুক্র ভাবধারার এই যে দুটো দল গড়ে উঠল, তার শুভ ইঙ্গিত বহন করছে। মহাত্মাদের ঈশিতা শক্তিতেই এই শুভ ভাবনার উদয় হয়েছে। ইতিহাস কি না? ইতি অর্থাৎ যা অতীত, যে অতীতের কথা বলা হয় তাই ইতিহাস, এবং যে অতীতের কথা বলা হয় না তাই প্রাগইতিহাস। এক একজন ইতিহাস পুরুষ আসেন আর তখন থেকে সৃষ্টি হয় ইতিহাস। বুদ্ধের মতো মহাপুরুষের কাল থেকে হয় ইতিহাস। দেখো, ইতিহাসে ভালোদের সাথে জগৎ শেঠদের মতো মন্দদেরও উল্লেখ আছে, কিন্তু মানুষ কাকে খেয়াল রেখেছে? রেখেছে মহাজনদের, বুদ্ধ, কৃষ্ণ, চৈতন্যদের। সমাজে অসুর চিরকাল ধিকৃত হয়ে এসেছে, দেবতারা পূজিত হয়ে এসেছেন, আর মহাজনরা অনুসৃত হয়ে এসেছেন। মানুষের জ্ঞাত ইতিহাস কতটুকু? অসীম কালের বিরাট গ্রন্থে তা একটিমাত্র শব্দ কিংবা বড়জোর একটি বাক্যের স্থান পেতে পারে। কালেশ্বর যদি কখনো ইতিহাসে নজর ফেরাতে চান, তবে হাজার হাজার বছরের ইতিহাস ভেসে উঠবে। তিনি একবার যদি ওই গ্রন্থের একটিমাত্র পৃষ্ঠা উল্টান। আমরা শুনেছি ইস্তাম্বুল নাম। এরূপ নামকরণের বিষয়ে পরমানন্দজি বলছেন, ইস্ত অর্থাৎ ইস্ট, ইস্ট পূর্ব দিক, ইস্ট, ইস্ত, ইস্ত ওরা ইর উচ্চারণ করতে পারত না, ইস্ত, ইস্ট বা ইস্ট, আমরা বলি ইস্ট অর্থাৎ পূর্ব দিক। বুলন্দ, বুলন্দ যার অর্থ দরওয়াজা বা দরজা, তা থেকে হলো ইস্তাম্বুলন্দ অর্থাৎ প্রাচ্যের দরওয়াজা বা প্রাচ্যের দরজা। ফিনিশীয়রা আর্যাবর্ত থেকে বিতাড়িত হলে তারা ভারত থেকে গণিত, জ্যোতির্বিজ্ঞান, কৃষিবিজ্ঞান মেধাশ্রয় নিয়ে গিয়ে বাহরিন বা ব্রাহ্মণ্য দ্বীপে সেটেল করে। সেখান থেকে গ্রিস, রোম, উত্তর আফ্রিকা ও ইউরোপে ওই বিজ্ঞান ছড়িয়ে পড়ে। আর যেহেতু তারা পণিজ বা বণিক ছিল, পণিজ বলে কেন? পণ্য থেকে শব্দটা এসছে, পণ্য বিক্রি করতো, তাই পণিজ। আর যেহেতু তারা পণিজ বা বণিক ছিল, তাই দূর দূরান্তের সাথে তাদের ব্যবসা বাণিজ্য হতে থাকে। ভারত থেকে গন্ধদ্রব্য, কার্পাস বস্ত্র এবং নানা মশলা, আর চীন থেকে রেশম ইত্যাদি সিল্ক রুট নিয়ে ইস্তাম্বুলে পৌঁছত। ভারত কিন্তু একসময় বস্ত্রশিল্পের জন্য খুবই উন্নত ছিল। ভারতে এখনও যে বস্ত্রের স্টাইল আছে বিভিন্ন ধরনের, প্রায় 32,000-এর উপরে ভারতে কিন্তু পোশাকের ধরন আছে। এটি আর পৃথিবীর কোনো দেশে নেই, যদিও ক্রমবিকাশের ধারা অলক্ষ্যে বয়ে চলে। এই পৃথিবীর সর্বত্র কিন্তু বিকাশ হয়েছে একই সময়, আমরা বুঝতে পারি না। এই প্রসঙ্গেও শ্রীমৎ স্বামীজি বলছেন, সুপ্রাচীনকালে যখন এক জাতির সাথে অন্য জাতির মেলামেশা যোগাযোগ ছিল না, তখনও লক্ষ্য করা গেল যে একই সময় এবং একইভাবে সর্বত্র বিকাশ ঘটে যাচ্ছিল। তীর ধনুকের ব্যবহারের কথাই ধরো, ভারতে যখন এর ব্যবহার হলো, তখন আফ্রিকা, আমেরিকাতেও হলো। এস্কিমোদের মধ্যেও ওই কালেই হাড়ের তৈরি হারপুনের ব্যবহার ছিল। তীর কোথাও লোহার, কোথাও তামার, আবার কোথাও বা পাথর দিয়ে তৈরি হচ্ছিল। এই যা ইংরেজরা ভারতের নেগেটিভটা নিয়েছে, তন্ত্রের তত্ত্ব না নিয়ে অঘোর কাপালিকদের বাহ্যাচার নিয়ে বড় বড় যাচ্ছে তাই বই লিখেছে এবং মিথ্যে কথাও আবার লিখেছে।
শ্রীমৎ স্বামীজি ইউকেতে গেছিলেন, তাই বলছেন, আমি ইউকেতে গেলাম যুক্তরাজ্যে, বেদান্ত বলছিলাম, হঠাৎ একজন একটা বই তুলে বলল, এটা কি? বইটার নাম টাগ। প্রথমটায় বললাম ওর মানে কি? সে বলল, এ তো তোমাদেরই দেশের ভাষা। পরে বুঝলাম ঠগ, ঠগ থেকে টাগ লিখেছে। ওই সব বইয়ে কী সব লিখেছে! ইংরেজরা আমাদের পুরো নেগেটিভটা নিয়েছে, আর এদিকে জার্মানরা নিয়েছে পজিটিভটা। ওরা পুরাণ উপনিষদ থেকে তথ্য নিয়ে তার পিছনে তত্ত্বটা জানার জন্য গবেষণা চালিয়ে অনেক কিছু করে ফেলেছে। জার্মানরা বিজ্ঞানী, পণ্ডিত, মেধাবী। দেখো, ডলারের সাথে পাল্লা দেওয়ার জন্য ইউরো চালু করেই ছাড়ল। আমেরিকায় জার্মানকেই ভয় করে। অন্যদের তর্জনী তুলে এসে যা বলতে বা করতে বলে তাই তারা বলেও করে। জাপান শিল্পে এগোলেও জার্মানদের মতো সর্বতোমুখী প্রগতি করতে পারেনি। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমাদের আদর্শ হোক সর্বত্যাগী শঙ্কর। একদিন শ্রীমৎ স্বামীজিও এ প্রসঙ্গে বলছেন যে ভারতের জাতীয় পতাকার পুরোটাই গেরুয়া হওয়া উচিত ছিল। বর্ণ বা রঙের প্রভাব থাকে। বর্তমান পতাকার যে ব্যাখ্যা দেয়া হয়েছে তা গৌণ। আসলে সবুজ মুসলিমদের, চক্র বৌদ্ধদের, গৈরিক হিন্দুর, আর সাদাটা বুঝিবা জৈনদের, সকল ধর্মমতাবলম্বীদের খুশি করার চেষ্টা হয়েছে। সংস্কৃত ভাষার বিষয়ে উনি বলছেন, সংস্কৃত ধ্বনিতাত্ত্বিক 16টা স্বরবর্ণ বা ভায়েলস রয়েছে। ধ্বনিকে ঠিক রাখতেই হবে সংস্কৃতে। আরবিতে মাত্র 3টে ভাওয়াল, আ, ই, উ। তাই এতে সব শব্দের সঠিক উচ্চারণ সম্ভব নয়। সংস্কৃত ছাড়া পৃথিবীর সব ভাষা লিপিতাত্ত্বিক, সংস্কৃত ধ্বনিতাত্ত্বিক। উনি আরও বলেছিলেন, রামায়ণ মহাভারত ঐতিহাসিক সত্য, পুরাণ নাম দিয়ে যত গণ্ডগোল হয়ে গেল। পুরাণ মানে কাল্পনিক বা অতি পৌরাণিক ভাবার ফলে ঐতিহাসিক সত্য এবং তত্ত্বগুলোকে লোকে মিথ্যে বা কাল্পনিক ভেবে উড়িয়ে দিল। জানো তো, এই রামায়ণ মহাভারত নিয়ে আজ জার্মানিতে গভীর রিসার্চ চলছে, আর তারা নানা তত্ত্ব জানতে পেরে বৈজ্ঞানিক উদ্ভাবন করে চলেছে, আর আমরা এগুলোকে কাল্পনিক বলে উড়িয়ে দিচ্ছি। রামায়ণ বুঝতে পারা সহজ নয়। নীল ছিলেন রক্ষরাজ, তাকে বানানো হলো ভল্লুক। ধূম্রলোচন কোনো রাক্ষস নয়, বর্তমানের টিয়ার গ্যাস সেলের অনুরূপ ছিল তা। ধূম্র অর্থাৎ ধোঁয়া, লোচন মানে চোখ, অর্থাৎ যে ধোঁয়ায় চোখের ক্ষতি হয়, এরকম একটা রাক্ষস। কিন্তু ওই হিসাবে তাকে রাক্ষস দেখানো হয়েছে যেহেতু চোখের ক্ষতি হয়। ধূম্রলোচন কোনো রাক্ষস নয়, টিয়ার গ্যাস সেল, নামটা শুনেই বোঝা যাচ্ছে। জম্মু অর্থাৎ জামের মতো গায়ের রং ছিল বলে নাম হয় জাম্বুবান। কিন্তু তার মানে সে ওরম জাম্বুবান সত্যি করেন নয়, সে মনুষ্য আকৃতি। রামগিরি পাহাড়ে হনুমানের মনুষ্যাকৃতি মূর্তি রয়েছে। এই প্রসঙ্গে আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম। সদ্গুরু এই ব্যাপারে বলেছেন যে হনুমান কিন্তু কোনো বানর নয়, বা আমরা যাকে হনুমান বলি আর কি, কোনো পশু নয়। উনি দক্ষিণ ভারতের একজন মানুষ ছিলেন, কিন্তু ওনাই যেহেতু গায়ের রং কালো, ওনাকে হনুমান হিসেবে দেখানো হয়েছে। এবার আপনারা অনেকেই বলতে পারেন, রামায়ণে লেজের কথা বলা হয়েছে, মুখ পোড়ার কথা বলা হয়েছে, সেগুলোর তত্ত্ব আছে। লেজ হলো অভিমান। লঙ্কার রাজপ্রাসাদে সুউচ্চ সিংহাসনে রাবণ আসীন, আর হনুমানের আসন অনেক নিচে। হনুমান ভাবল ব্যাটার বড় অহংকার, তবে দাঁড়া, মহাবীর এবার তার নিজের লেজটাকে বিশাল আকার দিয়ে সেটাকে পাকিয়ে মোড়ার মতো মস্ত উঁচু করে তার উপর বসল। অর্থাৎ তার অভিমানটাকে ভাঙানোর জন্য তিনি নিজের অভিমানটাকে বাড়ালেন। আর মুখ পোড়ার অর্থ কি? হনুমান কামনা বাসনা জ্বালিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে মুখ পোড়া। এই জন্য রামায়ণ মহাভারত গভীরভাবে জানতে গেলে জার্মানির মতো ওরকম রিসার্চ করতে হবে। হনুমান কি উঠতে পারে নাকি, লেজ ওরম বড় হয় নাকি, এইসব প্রশ্ন করে রামায়ণকে কাল্পনিক বলে উড়িয়ে দিলে আমরা কিন্তু অনেক কিছু হারাবো। আর জার্মানিরা এগুলোকেই কাজে লাগিয়ে রিসার্চ করে, এগুলোকে সত্য বিশ্বাস করে, তারপর রিসার্চ করে দিন দিন উন্নতি করে চলেছে। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি ভবিষ্যতে প্রত্যেকটি স্কুলে সঠিক ইতিহাস পড়ানো হওয়া উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম নিজের দেশের প্রতি গর্ব অনুভব করতে পারে। কারণ সত্যি গর্ব করার মতো দেশে আমাদের জন্ম হয়েছে। ভারতবর্ষ পুণ্যভূমি, কিন্তু ভারতবর্ষকে
নেগেটিভ দেখিয়ে 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 ভারতবর্ষের শিরদাঁড়া ভেঙে ফেলা হয়েছে। আর এটাই বিভিন্ন রাজনৈতিক দলের মতলব থাকে, এদেরকে ডিমোটিভেট করে এদের কনফিডেন্স একদম ডাউন করে দাও, যাতে এদেরকে আমরা কন্ট্রোল করতে পারি। সবাই যদি প্রতিবাদ করতে শিখে যায় তাহলে ওরা ভয় পায়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।